আচ্ছা, এই যে প্রপার্টি এগুলা কি পড়ানো হয়েছিল, মনে আছে কারো? জি স্যার, এই যে কেমিক্যাল প্রপার্টি, থার্মাল প্রপার্টি, থার্মোপ্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এগুলো বলা হয়েছিল। চিত্রটার কথা মনে পড়ে কিনা দেখো তো। জি স্যার, জি স্যার হয়েছে। তাহলে স্যার এটা পড়ানো হয়েছে। তাহলে এটা শেষ। ওকে, আচ্ছা। তো আশা করি সবাই ভালোই আছো। শীত শীত পড়তেছে, সো সবাই একটু সাবধানে থাকবা, কারণ এখন হচ্ছে সিজন চেঞ্জ হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে মানুষের। স্যার আশেপাশে কি লঞ্চ টঞ্চ চলতেছে? লঞ্চ না, তবে ফ্যান চলতেছে। দাঁড়াও একটা মিনিট, ফ্যানটা একটু কমায় দিই। হ্যালো, হ্যাঁ, এখন কি শব্দ আসে? ঠিক আছে স্যার। ওকে। তো আমরা মোটামুটি 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। ফার্স্ট চ্যাপ্টারটা আমরা ইন্ট্রোডাকশন পড়েছিলাম, যে বিভিন্ন ফাইবার, ম্যানমেড ফাইবারটা কি এবং ম্যানমেড ফাইবার আমি কোন সোর্স থেকে পেতে পারি, বা তাদের জেনারেল প্রপার্টি গুলা কি কি, এই টাইপের জিনিসপত্র আমরা দেখছিলাম। সেকেন্ড চ্যাপ্টারে মোটামুটি মেথড, ম্যানুফ্যাকচারিং মেথড নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ একটা পলিমারকে আমরা কিভাবে ফাইবারের শেপে নিয়ে যেতে পারি বা ফাইবারে কনভার্ট করতে পারি, সেটা ছিল মেইন বিষয়। আর থার্ড চ্যাপ্টার আমরা স্পেসিফিক্যালি একটা ফাইবার নিয়ে দেখেছি, সেটা হচ্ছে পলিস্টার ফাইবার, যেটাকে বলা যেতে পারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইবার্স ইন টেক্সটাইল। তো তারই ধারাবাহিকতায় আমরা ফোর্থ চ্যাপ্টার আরেকটা ফাইবার নিয়ে পড়বো স্পেসিফিক্যালি, যেটার নাম হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার। আমরা নাম হয়তো শুনছি সবাই। তো এটা ডিটেইলসে একটু পড়ার চেষ্টা করব, পলিস্টারটা যেভাবে দেখেছি আর কি, পুরা র ম্যাটেরিয়াল থেকে শুরু করে আমরা কিভাবে এটাকে ম্যানুফ্যাকচার করতে পারি, এটার স্পেসিফিক কি কি প্রপার্টি আছে, তারপর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এই জিনিসগুলো একটু দেখবো আর কি। তো ফার্স্ট অফ অল, আমরা যখন পলিস্টার পড়ছিলাম তখন আমরা একটা স্পেসিফিক পলিমার নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এস্টার। এস্টারের যে পলিমার ছিল তাদেরকে আমরা পলিস্টার বলেছিলাম। তো সিমিলারলি এখানেও একটা বিশেষ মনোমার আছে, যেটা থেকে আমরা পলিমার পেতে পারি। সেই মনোমারটার নাম হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল বা অ্যাক্রাইলোনাইট্রাইল, যেটা ফুল স্ক্রিনে যাই। আচ্ছা, তো এখানে আমরা মূলত এই অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপটা নিয়ে আলোচনা করব। অ্যাক্রাইলোনাইট্রাইল থাকা মানেই তাকেই আমরা জেনারেলি অ্যাক্রাইলিক ফাইবার বলতে পারবো। তাহলে যার মধ্যে এই অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপটা আছে, যেসব পলিমার চেইনের মধ্যে, তাদেরকে আমরা অ্যাক্রাইলিক ফাইবার বলবো। আর অ্যাক্রাইলোনাইট্রাইলের কেমিক্যাল ফর্মুলা থেকে আমরা দেখতে পারি এটা একটা ভিনাইল কম্পাউন্ড। অর্থাৎ আমরা সবাই জানি যে পলিভিনাইল কম্পাউন্ড নামে একটা গ্রুপ আছে, যাদের যাদের সাধারণ কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এইটা CH2CH ডাবল বন্ড করা, এবং এইটার সাথে যখন আমরা ক্লোরিন লাগাই তখন সেটা হয়ে যায় হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, PVC। যখন আমরা OH লাগাই তখন হয়ে যায় পলিভিনাইল অ্যালকোহল বা PVA, যেটাকে সংক্ষেপে বলি। তো আমাদের যে অ্যাক্রাইলোনাইট্রাইলটা, এটাও একটা ভিনাইল কম্পাউন্ড, যার সাথে কি সায়ানাইড গ্রুপটা লাগানো, CN লাগানো। তো
তো এইটাকেই আমরা অ্যাক্রাইলোনাইট্রাইল বলি। এবং এই মনোমারটা যখন বারবার একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে একটা লম্বা পলিমারের চেইন গঠন করে, তখন তাকে আমরা বলি হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। অর্থাৎ সামনে জাস্ট পলি কথাটা চলে আসবে, কারণ অনেকগুলো আছে। সো এটা খুবই সহজ একটা জিনিস যে যাদের মধ্যে এরকম অ্যাক্রাইলিক গ্রুপ থাকবে তাদেরকে আমরা অ্যাক্রাইলিক ফাইবার বলতে, মানে অ্যাক্রাইলিক বলতে পারবো, ফাইবার না। তো অ্যাক্রাইলিক পলিমার বলতে পারবো অ্যাকচুয়ালি। তো এই অ্যাক্রাইলিক পলিমারটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি বেসড অন দ্য প্রপোর্শন অফ এই অ্যাক্রাইলোনাইট্রাইল এই জিনিসটা। অর্থাৎ একটা চেইনের ভেতরে আমার কত পার্সেন্ট এই অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপটা আছে তার উপরে ডিপেন্ড করে এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা ভাগের নাম আমরা দিছি হচ্ছে অ্যাক্রাইলিক, আরেকটাকে বলি আমরা মোড অ্যাক্রাইলিক, অর্থাৎ মডিফাইড অ্যাক্রাইলিক। যেটা অ্যাক্রাইলিক আমরা কাদের বলবো? যাদের অ্যাটলিস্ট 85% বাই ওয়েট অ্যাক্রাইলোনাইট্রাইল আছে, তাদেরকে আমরা অ্যাক্রাইলিক ফাইবার, বা এইটাই হচ্ছে আমার ফাইবার ফর্মিং সাবস্টেন্স। সো এটাকেই আমরা নর্মালি আমরা যে অ্যাক্রাইলিক ফাইবার দেখি সেটা হচ্ছে এইটাই, অ্যাটলিস্ট 85% অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপ থাকবে। আর মোড অ্যাক্রাইলিক বা মডিফাইড অ্যাক্রাইলিক তাদের বলবো যাদের এই অ্যাক্রাইলিকের পরিমাণ হচ্ছে 85% এর কম বা 35% এর বেশি। অর্থাৎ এখানে দুই ধরনের প্রপোর্শন দেওয়া আছে, একটা হচ্ছে 85% প্লাস, যাদেরকে আমরা পিওর অ্যাক্রাইলিক ফাইবার বলতে পারবো, আর একটা আছে 35 to 85%। এর মধ্যে থাকলে তাদেরকে আমরা মডিফাইড অ্যাক্রাইলিক বলবো। এখন কোশ্চেন হইছে, আমরা নিলাম 85% অ্যাক্রাইলিক, তাহলে বাকি 15% কি থাকবে? তো এই সব ক্ষেত্রে আমাদের বাকি 15% অন্য যে কোনো একটা মনোমার নিতে হবে। তো সেটা ডিপেন্ড করবে আসলে আমাদের এন্ড ইউজের উপরে। এন্ড ইউজের উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম মনোমার নেওয়া যেতে পারে। তো এরকম যখন একাধিক মনোমার আমরা নিব, অর্থাৎ দুইটা মনোমার আছে অ্যাটলিস্ট এখানে, একটা এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল আর 15% বাকি অন্য কিছু আছে, এই ধরনের যৌগকে আমরা বলি হচ্ছে কোপলিমার সম্বলিত যৌগ। অর্থাৎ এটা এইভাবে আমরা মনে রাখতে পারি যে একটা বিমানে যখন দুইজন পাইলট থাকে তখন তাদের আমরা কি বলি? কো-পাইলট, তাই না? সো সেভাবেই একটা পলিমার যখন দুইটা মনোমার বা তার বেশি মনোমার দ্বারা ডমিনেট হয়, দুইটা মনোমারেরই প্রপার্টি বা তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বিহেভিয়ার গুলো প্রকাশ পায়, তাদেরকে আমরা বলবো হচ্ছে কোপলিমার। আর যদি 100% অ্যাক্রাইলোনাইট্রাইলই থাকতো, বাকি আর কিছু নাই, সেটাকে আমরা বলতাম হচ্ছে হোমোপলিমার, মানে একটা মাত্র পলিমার, যেটা হচ্ছে তোমার পুরা ফাইবারের প্রপার্টিটাকে ডমিনেট করবে, কারণ এখানে আর কিছু নাই, 100%ই অ্যাক্রাইলোনাইট্রাইল। আর যখন একাধিক মনোমার থাকবে তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে কোপলিমার। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে একটু মাথায় রাখতে হবে যে অ্যাক্রাইলিক এবং মোড অ্যাক্রাইলিক দুইটা ফাইবারেই কোপলিমার থাকতে পারে, কারণ অ্যাটলিস্ট 85% আমরা বলছি, সো বাকিটা অন্য মনোমার থাকতেই পারে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে কিছু ইম্পর্টেন্ট ভিনাইল ফাইবারস, অর্থাৎ এই অ্যাক্রাইলোনাইট্রাইল ছাড়াও ভিনাইল গ্রুপের আন্ডারে কিন্তু আরো অনেকগুলা পলিমার থাকতে পারে যেগুলাকে আমরা ফাইবারে কনভার্ট করতে পারি। সো অ্যাজ এ জেনারেল গ্রুপ, ভিনাইল গ্রুপ থেকে অনেকগুলো ফাইবারই আসতে পারে। তো তার কিছু পলিমারিক নাম বা কেমিক্যাল নাম এবং কমার্শিয়াল নাম এখানে দেওয়া আছে। যেমন অ্যাক্রাইলোনাইট্রাইল থেকে আমরা তো অলরেডি অ্যাক্রাইলিক এবং মোড অ্যাক্রাইলিক পাচ্ছি, এছাড়া আরেকটা পাওয়া যায় ওরলন। এছাড়াও অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল থেকে আমরা যে ফাইবার পাই তার কমার্শিয়াল নাম হচ্ছে এরকম কুরালন অথবা ভিনাল। তারপর হচ্ছে ভিনাইল ক্লোরাইড থেকে আমরা যেটা পাই সেগুলোর নাম হচ্ছে এরকম ভিনিয়ন বা রোভিল। তারপর ভিনাইলিডিন ক্লোরাইড যেটা আছে সেখান থেকে আমরা পাই সারান অথবা ভেনল। আর
টেট্রাফ্লুরোইথিলিন যেটা, এটা সবাই পরিচিত হয়তো, বা টেফলন নামের একটা কমার্শিয়াল ফাইবার পাওয়া যায় এখান থেকে। তো এটা জাস্ট জানার জন্য, এখানে আর এত ডিটেলসে ঢোকার দরকার নেই, জাস্ট নামগুলো আমরা জেনে রাখি। এরপরে আমরা একটু হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস দেখি, যে হিস্ট্রি মানে এই ফাইবারটা কিভাবে আসলে তৈরি হইলো। তো ইন জেনারেল আমরা কিছু হিস্ট্রি দেখছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, যে 1880 সাল বা তারও আগের থেকে আমাদের এই ম্যানমেড ফাইবার নিয়ে কাজ চলতেছে। তো 1893 সালে সর্বপ্রথম এই অ্যাক্রাইলোনাইট্রাইল পলিমারটা, যেটা ছিল মনোমার ছিল, বা সেটা থেকে পলিমার তৈরি করা, সেই পলিমারটা আবিষ্কার করে জার্মানিতে। তো আবিষ্কার করার আরো প্রায় 1930 সালের শেষের দিকে, অর্থাৎ 1940-র কাছাকাছি সময়ে, অর্থাৎ আরো প্রায় 50 বছর পর দেখা যায় যে আসলে এইটার একটা ফাইবার হিসেবে পোটেনশিয়াল আছে এই পলিমারটার। অর্থাৎ নরমালি পলিমার যখন তৈরি করছে তখন তারা আসলে বুঝতে পারেনি যে এটাকে কি ফাইবারে কনভার্ট করা যাবে, বা এরকম কিছু তাদের মাথায় আসেনি। বাট এই লেট 1930-তে এসে তাদের মনে হয়েছে, ওকে, এইটা তো আসলে কনভার্ট করা যেতে পারে, ফাইবার হিসেবে আসতে পারে। তো এই যে লেটটা 50 বছর আসলে অনেক দিন। তো এইটার পিছনে একটা রিজন ছিল। আমরা নরমালি পলিস্টার ফাইবার যখন বানাইছি, এটা কি মেল্ট স্পিনিং করছিলাম, মনে আছে না? তো মেল্ট স্পিনিং করছিলাম, বাট এই যে আমার অ্যাক্রাইলোনাইট্রাইল, এটাকে মেল্ট স্পিনিং করা পসিবল হয় না। কারণ হচ্ছে কি, এইটাকে যদি আমি হিট দেই, তাপ দেই, তাহলে দেখা যায় এর যে স্বকীয়তা আছে, এর যে প্রপার্টি গুলো আছে, সেটা হচ্ছে ডিগ্রেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো প্রপার্টি নষ্ট হয়ে গেলে তো এটা দিয়ে ফাইবার বানায় আমার আর কোনো লাভ নেই আসলে, যে তাইলে তো আমি অ্যাক্রাইলিকের প্রপার্টি গুলো পাচ্ছি না। তো তখন তারা তাইলে মেল্ট স্পিনিং যদি না করা যায়, তাহলে আমাদের উপায় কি? আইদার হচ্ছে ড্রাই স্পিনিং অথবা হচ্ছে ওয়েট স্পিনিং। তো এই দুইটা হচ্ছে সলিউশন স্পিনিং। সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়ছিলাম, হয়তো মাথায় আছে তোমাদের, যে কোনো একটা সলভেন্টের সাথে এগুলাকে দ্রবীভূত করে নিতে হয়, সলিউশন বানিয়ে নিতে হয়, লিকুইড বানিয়ে নিতে হয়। তো এই লেট হওয়ার পিছনের মেইন রিজনটা হচ্ছে তারা এইটাকে দ্রবীভূত করার মতো কোনো লিকুইড তাদের হাতে ছিল না, বা তারা পাচ্ছিল না যে কোন সলিউশন দিয়ে, মানে কোন সলভেন্টে এটা দ্রবীভূত হবে। এটা তাদের মানে বের করতে অনেক টাইম লেগে গেছে। সো দ্যাটস ওয়াই তারা এটাকে তো প্রথমবার তাপ দিয়ে দেখছে যে এটা হয় না, প্রপার্টি নষ্ট হয়ে যায়। তো এরপরে চিন্তা করতে 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 এই 50 বছর পরে গিয়ে তাদের একটা মাথায় একটা কেমিক্যাল আসছে, যে যেটা দিয়ে এটাকে সলিউশন বানানো যাবে, হোমোজিনিয়াস একটা মিক্সচার বানানো যাবে। তো এরপরে যথারীতি আমাদের ম্যাক্সিমাম কাজই করা হয়, করছে হচ্ছে ডুপন্ট, আমেরিকান কোম্পানি যেটা। তো সিমিলারলি এইটার উপরেও কাজ তারাই শুরু করছে এবং তারাই ডেভেলপ করছে। তো 1942 সালের মধ্যে মোটামুটি তারা এটাকে ফাইবার শেপে নিয়ে আসতে পারছে, এবং তারা সর্বপ্রথম এটা অফার করছে হচ্ছে ইউএস মিলিটারিদের, মিলিটারি পারপাসে ইউজ করার জন্য। তো তারপর থেকে মোটামুটি এটার একটা প্রোডাকশনের একটা ফ্লো চলে আসছে, এবং আস্তে আস্তে তারা একটা যেরকম পাইলট প্ল্যান্ট শুরু করছে, অর্থাৎ প্রথম প্রোডাকশনের জন্য যে প্ল্যান্ট তারাই শুরু করছে। এরপরে হচ্ছে প্রথম তারা কমার্শিয়াল ফাইবারটা বানিয়ে ফেলছে। এতদিন তারা তো ইয়াতে ছিল, মানে টেস্ট করতেছিল ফাইবার হয় কি হয় না। পরে যখন দেখলো যে ওকে সব ঠিক আছে, এখন পাইলট প্ল্যান্টে প্রোডাকশন মোটামুটি শুরু করে ফেলছিল, তখন তারা এটাকে কমার্শিয়ালাইজ করছে এবং এটার নাম দিছে হচ্ছে ফাইবার এ। ওই ইয়ার ফাইবারের যেমন নাম ছিল তোমার ড্যাক্রন বা টেরিলিন, তারা এটার একটা নাম দিছিল কমার্শিয়াল ফাইবার এ। যদিও এখন আর এই ফাইবার এ নামে ডাকা হয় না, এখন এগুলা ওই যে একটু আগে আমরা নাম দেখছি অ্যাক্রাইলিক, মোড অ্যাক্রাইলিক, এই নামে চলে আসছে, বা ওরলন, এইসব নামে এখন ডাকা হয়। তো এরপরে 90s 50s এর দিকে তারা হচ্ছে একটা বড় ফ্যাক্টরি গঠন করে, যেখানে তারা লার্জ স্কেলের প্রোডাকশন শুরু করে এই ফাইবারের। এবং এরপর আস্তে আস্তে এটা 1960-র মধ্যে সারা বিশ্বের মধ্যে ছড়ায়া যায়, এরকম বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, হল্যান্ড সব দেশেই মোটামুটি এটার প্রোডাকশন শুরু হয়ে যায়।
তো প্রথম চ্যাপ্টারে আমরা বলছিলাম, মনে আছে তোমাদের হয়তোবা, যে প্রতিটা ম্যানমেড ফাইবারের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য, মানে একটা ন্যাচারাল ফাইবারকে দেখে আসলে আমরা ম্যানমেড ফাইবারটার দিকে ঝুঁকছি বা ম্যানমেড ফাইবারটা তৈরি করছি। যেমন তোমার পলিস্টারের সাথে অনেক মিল আছে হচ্ছে কটন ফাইবারের। তারপর সামনে আমরা পড়বো হচ্ছে ইলাস্টিক ফাইবার, যেটা হচ্ছে ন্যাচারাল রাবার ফাইবারের মতো করে বানানো হয়েছে আর কি। ওইটা দেখে আইডিয়াটা আসছে যে কিভাবে বানানো যায়। তো সিমিলারলি আমাদের এই অ্যাক্রাইলিক ফাইবারটা হচ্ছে কিছুটা আইডিয়া আসছে উল ফাইবার থেকে। আমরা শীতের দিনে যে উলের সোয়েটার পরি বা উলের অন্যান্য ইউজ গুলা দেখি, সেই উল থেকে আসলে এই ফাইবারের ধারণাটা আসছে। তো এইটার প্রপার্টি গুলোও কিছুটা উল ফাইবারের মতো, এটা আমরা আর একটু সামনে গেলে বুঝতে পারবো। তো এইটাই ছিল মোটামুটি হিস্ট্রি এই ফাইবারটা বানানোর। তো এরপরে যথারীতি কিছু ট্রেড নেম আমরা দেখব, অর্থাৎ কমার্শিয়াল নাম যেগুলো। অ্যাক্রাইলিক ফাইবারের কিছু কমার্শিয়ালি নেম আছে, মোড অ্যাক্রাইলিকের কিছু কমার্শিয়াল নেম আছে। তো নরমালি এগুলার নাম হচ্ছে এইগুলা: ওরলন, অ্যাক্রিলান, ক্রেসলান, জেফরান। আর মোড অ্যাক্রাইলিকের নাম হচ্ছে এরকম এসিএফ, লেস্ট্রাইল, টেকলান, ডাইনেল। এগুলো বিভিন্ন কোম্পানি ওয়াইজ বা বিভিন্ন দেশ ওয়াইজ ভ্যারি করে। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই অ্যাক্রাইলিক, মোড অ্যাক্রাইলিক ফাইবার যেসব কোম্পানি বানায়, তারা কিন্তু তোমার একদম 100% যে রেসিপি আছে, এটার ধরো কত পার্সেন্ট কি কেমিক্যাল ইউজ করছে বা ইয়া দিছে, এইটা তারা 100% প্রকাশ করে নাই। ওই যে কোকা কোলার রেসিপি যেমন কেউ জানে না, সেরকম অনেকটা। কারণ তারা তাদের চায় না যে তাদের ব্যবসা মানে অন্যরা কপি করে বানিয়ে ফেলুক, এরকম কিছু একটা ইয়া আছে। সো আমরা নরমালি ধারণা করি যে অ্যাটলিস্ট 85% এই আছে, বা 85 to 35% তোমার মোড অ্যাক্রাইলিকের ক্ষেত্রে আছে। এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ, অ্যাজাম্পশন। কিন্তু আসলে যে কতটুকু আছে এটা তারা কখনোই প্রকাশ করে না। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এই পর্যন্ত কোশ্চেন আছে কোনো কারো? স্যার, হুম। প্রকাশ না করলে অ্যানালাইসিস করে বের করা পসিবল না একদম এক্সাক্ট? এক্সাক্টটা আসলে তোমার এই ফাইবার গুলো মানে যখন বানায়, এটা কিন্তু আরো অনেক প্রসেসের মধ্য দিয়ে যায়। সো তার মধ্যে ধরো ফাইবারটাকে আমরা ডাইং করি, তারপর ফিনিশিং প্রসেসে অন্যান্য কিছু কেমিক্যাল ইউজ করি। তো এগুলা করার ফলে দেখা যায় যে একদম এক্সাক্ট যে ইয়াটা মানে প্রথমে যা দিয়ে বানাইছিল, সেইটা আর তুমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারো না যে এখানে আসলে এই জিনিসটাই ছিল, বা এই প্রসেসেই তারা বানাইছে, এত টেম্পারেচার ইউজ করছে, এত মানে কন্ডিশন গুলা কি কি ছিল, কত প্রেসার ছিল, কত টেম্পারেচার ছিল, এগুলো 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। কারণ কিছু মডিফিকেশন হয়েই যায়, অন্যান্য কেমিক্যাল যখন আমরা ইউজ করি কিছু মডিফিকেশন হয়ে যায়। আচ্ছা, তো এখন আমরা আরেকটা জিনিস নিয়ে একটু দেখব, সেটা হচ্ছে এই কোপলিমার নিয়ে একটু ডিটেলসে দেখব। কোপলিমার আমরা বলছিলাম হচ্ছে যে অ্যাটলিস্ট 85% যে তোমার অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপ থাকে, তার সাথে আরো কিছু অ্যাডিশনাল জিনিস এই 15% অ্যাড করতে হয়। অ্যাটলিস্ট 15%, এটা 10% হইতে পারে, 5% হইতে পারে, 2% হইতে পারে, ডিপেন্ডিং অন এন্ড ফাইবারের মানে এন্ড রেজাল্ট বা এন্ড ক্যারেক্টারিস্টিক্স। সো এই যে 15% যখন আমরা অ্যাড করতেছি, তখন এদেরকে আমরা বলতেছি পরস্পরের জন্য এরা হচ্ছে কোপলিমার। তো এই কোপলিমারটা আসলে কিভাবে আমরা অ্যাড করব, মানে আমাদের ম্যাক্সিমাম পোর্শনটাই হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, তার সাথে থাকবে আমাদের এই 15%। তো এইটা আসলে অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে কিভাবে যুক্ত হবে কেমিক্যালি, সেটা আমরা দেখতে পারি হচ্ছে দুই ভাবে। আচ্ছা, তারও আগে প্রথম প্রথম যখন এই ফাইবারটা বানানো হয়েছিল, তখন সায়েন্টিস্টরা এই 100% অ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে ফাইবারটা বানাইছিলেন। বাট এখানে একটু ঝামেলা ছিল যে 100% অ্যাক্রাইলোনাইট্রাইল দিলে দেখা গেছে যে আমাদের টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য যে প্রপার্টি গুলা লাগে, ফ্লেক্সিবিলিটি বা ফাইননেস
বা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট স্ট্রেংথ লাগে, তারপর হচ্ছে একটা নির্দিষ্ট ডাই আপটেক পার্সেন্টেজ লাগে, বা ডাইং করার মতো হওয়ার মতো একটা অ্যাবিলিটি লাগে, যেগুলো হচ্ছে অত ভালোভাবে আসে না 100% অ্যাক্রিলোনাইট্রাইল দিয়ে। এটা একটু বেশি ক্রিস্টালাইন হয়ে যায় বা একটু বেশি তোমার রিজিড স্ট্রাকচারে চলে যায়, ফ্লেক্সিবল হয় না অতটা। সো এই কারণে তোমার এই কোপলিমারের ধারণাটা আসছে যে এই 100% আসলে অ্যাক্রিলোনাইট্রাইল শুধু রাখা যাবে না, এটার সাথে আরো কিছু অ্যাড করতে হবে। এটা অনেকটা ওই যে যখন তরকারি রান্না করে শুধুমাত্র কি তরকারি দেয়, এর সাথে কিন্তু মশলা টশলা আরো অনেক কিছু দেয়, তাই না? সো এটাও হচ্ছে অনেকটা ওইরকম যে ফাইবারের প্রপার্টি গুলোকে আর একটু যাতে ইমপ্রুভ করা যায়, সেজন্যই হচ্ছে এই 15% অন্য কিছু নিয়ে আসা। তো এইটা অ্যাড করা যায় দুই ভাবে, একটা হচ্ছে নরমাল কোপলিমারাইজেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে গ্রাফট কোপলিমারাইজেশনের মাধ্যমে। অর্থাৎ আমরা যদি এই অ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপটাকে এ দিয়ে প্রকাশ করি, আর অন্য যে পলিমারটা আনবো বা মনোমারটা আনবো সেটাকে যদি আমি বি দিয়ে প্রকাশ করি, তাহলে আমার পলিমারাইজেশনটা এরকম হইতে পারে যে এ তার সাথে বি লাগানো, তার সাথে আবার এ লাগানো, আবার বি লাগানো, অথবা এরকম হইতে পারে এ তারপরে হচ্ছে দুইটা বি, তারপরে হচ্ছে আবার এ, আবার দুইটা বি, এরকম হইতে পারে। তো এই যে একটা মানে একটা সিস্টেম, এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে পলিমারের প্রধান যে চেইনটা, মেইন যে চেইনটা, তার মধ্যেই কিন্তু আমার এ এবং বি দুইটা পলিমারই পরস্পর পাশাপাশি জোড়া লাগানো আছে। এইটাকে আমরা বলি হচ্ছে নরমাল কোপলিমার, যেখানে সেকেন্ড কম্পোনেন্টটা পলিমারাইজড করা থাকে উইথ অ্যাক্রিলোনাইট্রাইল। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে গ্রাফট কোপলিমার। এখানে কি হয়, এখানে আমাদের যে মেইন চেইন সেখানে শুধুমাত্র অ্যাক্রিলোনাইট্রাইলটাই থাকে, অর্থাৎ আমার মেইন চেইনে সেকেন্ড কম্পোনেন্টটা থাকবে না। সেকেন্ড কম্পোনেন্ট থাকবে কিভাবে, এরকম শাখা হিসেবে বা ব্রাঞ্চ হিসেবে। এই ধরনের যে পলিমারাইজেশন, সেটাকে আমরা বলি হচ্ছে গ্রাফট কোপলিমারাইজেশন। সেকেন্ড কম্পোনেন্টটা যেখানে গ্রাফটিং এর মাধ্যমে ইনকর্পোরেট করা থাকবে। অর্থাৎ নরমাল কোপলিমারের ক্ষেত্রে আমার মেইন চেইনের ভেতরেই দুইটা পলিমার বা যে কয়টা পলিমার আমাদের লাগে সেটা একসাথে পলিমারাইজ করা থাকবে। আর গ্রাফট কোপলিমারের ক্ষেত্রে সেকেন্ড পলিমারটা এরকম ব্রাঞ্চ আকারে থাকবে, নট ইন দা মেইন চেইন বা প্রধান চেইনে থাকবে না। তো এটাই হচ্ছে দুইটা মেথড বা দুই ধরনের পদ্ধতি। আর আর এটা হওয়ার কারণে তোমার দেখা যায় যে ফাইনাল ফাইবারের ক্যারেক্টারিস্টিক্সেও কিছু চেঞ্জ আসে। অর্থাৎ নরমাল কোপলিমার হইলে যে ধরনের আচার আচরণ দেখায়, গ্রাফট কোপলিমার হইলে একটু ডিফারেন্ট প্রপার্টি বা ডিফারেন্ট বিহেভিয়ার শো করে। তো এর কারণ হচ্ছে এটাই। এখন আমরা কোশ্চেন করতে পারি যে আসলে এই দুইটা প্রসেসকে কন্ট্রোল করা হয় কিভাবে, মানে আমরা বুঝবো কিভাবে যে কখন এটা নরমাল কোপলিমার হবে আর কখন এটা গ্রাফট কোপলিমার হবে। তো এইটা আসলে ডিপেন্ড করে আমি কি কন্ডিশনে কাজটা করতেছি, অর্থাৎ কত টেম্পারেচার এবং কত প্রেসারে রেখে আমরা কাজটাকে করতেছি, তার উপরে ডিপেন্ড করে আমরা মানে ব্যাখ্যা করতে পারি যে কোনটা আসলে নরমাল কোপলিমার হচ্ছে, কোনটা আসলে গ্রাফট কোপলিমার হচ্ছে। যেমন আমরা সবাই জানি যে টেম্পারেচার প্রেসার বাড়াইলে কিন্তু তোমার একটা জিনিসের ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো যেহেতু নরমাল কোপলিমারে কি প্রতিটা অ্যাক্রাইলোনাইট্রাইলের মাঝে মাঝে এই জিনিসগুলো ঢুকে যায়, সো এখানে স্বাভাবিকভাবে একটু টেম্পারেচার বা প্রেসার একটু বেশি রাখা হয়, বা ক্যাটালিস্টটা ওই রকম ইউজ করা হয় যে হচ্ছে একটু বেশি প্রভাব ফেলতে পারে। আর গ্রাফটের ক্ষেত্রে উল্টা জিনিসটা হয় যে এখানে তোমার অত বেশি টেম্পারেচার রাখা হয় না, অর্থাৎ তোমার মেইন চেইনটা ভাঙে না, বাট এদের একটু রিঅ্যাক্টিভ বানানো হয় যাতে করে আশেপাশে যে অন্যান্য মনোমার গুলো আছে এগুলোর সাথে বিক্রিয়া করতে পারে, এই আর কি। তো এখানে কোনো কোশ্চেন আছে? স্যার গ্রাফট কোপলিমারে
অ্যাক্রিলাইটটা কি স্যার ব্রাঞ্চ হিসেবে থাকতে পারে না, মানে কোপলিমারটাই মেইন চেইন হিসেবে আর অ্যাক্রিলাইটটা হচ্ছে ব্রাঞ্চ হিসেবে, এরকম কি হতে পারে? না না ওইটা না, ওটা হতে পারে না, কারণ হচ্ছে তোমার এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, এ অ্যাট লিস্ট 85%, তাই না? সো যে জিনিসটা বেশি থাকবে তার মধ্যে একটা তোমার মানে একত্রিত হওয়ার পসিবিলিটিটাও বেশি বেড়ে যাবে, তাই না? আর বি বি যেটা, এটার পরিমাণ খুবই কম, বাট এরকম থাকতে পারে যে এ এখানে আছে, ঠিক আছে, বি একটা ব্রাঞ্চ আকারে আছে, এইখানে আবার আরেকটা এ লেগে গেল, এটাও হতে পারে। বাট তুমি যেটা বলতেছো যে সব বি মিলে একটা হচ্ছে বড় চেইন তৈরি করবে, তার সাথে সাথে এ লাগবে, এরকম হবে না, হওয়ার পসিবিলিটি কম আর কি। ওকে, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। স্যার তাহলে তো মানে এ বি যদি থাকে তাহলে তো ব্যাপারটা 50% হয়ে যায়, তখন তো আর অ্যাক্রিলাইটিকটা মানে বেশি থাকতেছে না। না এবি এবি এভাবে থাকে না, এটা জাস্ট আমি দেখানোর জন্য বলছি, নরমাল কোপলিমারাইজেশন। এটা তোমার এর পরিমাণ বেশি, তো ধরো 5টা এ আছে একসাথে, তারপরে একটা বি, আবার 5টা এ বা 10টা এ, এরকম থাকে। এটাকে তো আর তুমি কন্ট্রোল করতে পারবা না যে কোনটা কার সাথে লাগতেছে, তাই না? যেহেতু এর পরিমাণটা বেশি, এ গুলা একসাথে অনেকগুলো থাকবে, তার সাথে ছোট্ট একটা বি থাকবে, আবার অনেকগুলো এ থাকবে, ছোট্ট একটা বি থাকবে, এরকম আর কি। জি স্যার। আচ্ছা, তো আমরা একটু সামনে যাই। তো কেমিক্যাল রিয়াকশনটা আমরা দেখলাম, মানে কেমিক্যাল রিয়াকশন এখনো দেখি নাই, জাস্ট ইয়াটা দেখলাম যে কিভাবে তোমার পলিমারাইজেশনটা হয়, কোনটার সাথে কে লাগে। তো এইটার প্রোডাকশন ফ্লোচার্ট যদি আমি বলি, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশন ফ্লোচার্টটা মেইনটেইন করা হয়, সেটা হচ্ছে জেনারেল আমরা যে একটা প্রসেস ফ্লো পড়ছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, প্রতিটা ধাপ ধাপ ধরে গেছি ডিটেলসে, সেই প্রসেসটাই, জাস্ট এখানে চেঞ্জ হচ্ছে আমাদের এই র ম্যাটেরিয়ালটা। অর্থাৎ প্রতিবার তৈরি করার একটা জেনারেল প্রসিডিউর আছে, স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে। অর্থাৎ প্রথমে আমরা মনোমার বানাবো, তারপর সেটাকে পলিমারাইজ করব, তারপর স্পিনিং করব, ড্রয়িং করব। এই ধাপগুলো কিন্তু সবগুলোর জন্য মোটামুটি সেম, মানে বলা যায় যে সিমিলার। আর চেঞ্জটা শুধু আমাদের এই র ম্যাটেরিয়াল বানানোর ক্ষেত্রে, অর্থাৎ কিভাবে আমরা র ম্যাটেরিয়ালটা বানাচ্ছি সেইখানেই জাস্ট চেঞ্জটা। তো এখানেও যথারীতি তাই, যে ফার্স্টে আমরা মনোমার সিনথেসিস করব, এখানে মনোমার হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, এরপরে সেটাকে পলিমারাইজ করে বড় একটা পলিমার চেইন বানাবো, এটাকে স্পিনিং করে ফাইবারের শেপে নিয়ে আসবো। এখানে আমরা অলরেডি বলছি যে মেল্ট স্পিনিং করা যায় না, সো ওয়েট অথবা ড্রাই স্পিনিং করতে হবে। এরপরে ড্রয়িং, এরপরে ওয়াশিং, ড্রাইং, এই দুইটা অ্যাডিশনাল প্রসেস, এই দুইটা তোমার মেইন প্রসেসের আন্ডারে না। এই দুইটার উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে ওয়েট প্রসেসে যখন আমরা বা ড্রাই প্রসেসে যখন আমরা একটা সলভেন্টকে সলিউটের সাথে মিশাচ্ছি, তখন অতিরিক্ত যে সলভেন্টটা থেকে যায় সেটাকে যেন আমরা ওয়াশ করে রিমুভ করে দিতে পারি, পরে ড্রাই করতে পারি। এটা একটু ডিটেলসে সামনে দেখব। সো এই কারণে এই দুইটা প্রসেস নিয়ে আসা। এরপরে হিট স্টেবিলাইজেশন বা ক্রিম্পিং, টেক্সচারাইজিং, এগুলো নরমালি যা ছিল তাই। তো প্রথম যে ধাপটা, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানকার জন্য, আর বাকিগুলো তো আগের মতোই সিমিলার। তো এইটাই হচ্ছে আমাদের মনোমার সিনথেসিসের যে পদ্ধতি, অ্যাক্রাইলোনাইট্রাইল বানানোর যে পদ্ধতি। অর্থাৎ এই যে CH2CH এটা কিন্তু আমরা ডিরেক্টলি কোথাও থেকে পাবো না, এটা আমাদের বানায় নিতে হবে অথবা কিনে নিতে হবে, দুইটার একটা। তো বানানোর প্রসেসটা আমরা একটু দেখি। বানানোর 4টা প্রসেস আছে অ্যাকচুয়ালি, ওখানে আমরা নামগুলো দেখছি, আর এখানে একটু ডিটেলসে রিঅ্যাকশন সহ দেখব। তো অ্যাক্রাইলোনাইট্রাইল সিনথেসাইজ করা যায় হচ্ছে 4টা উপায়, 4টা ওয়ে আছে বা 4টা রাস্তা আছে। প্রথম রাস্তাটার নাম হচ্ছে ইথিলিন সায়ানহাইড্রিন ডিহাইড্রেশন। অর্থাৎ এখানে আমরা যদি নামটাকে ভাগ করি তাহলে দেখা যায় যে ইথিলিন আছে, সায়ানহাইড্রিন, এবং সেটাকে ডিহাইড্রেশন করা। ডিহাইড্রেশন মানে আমরা সবাই জানি যে পানি বের করে দিব, হাইড্রেশনের উল্টা H2O রিমুভ করব, মাইনাস করব।
সো ফার্স্ট অফ অল আমাদের ইথিলিন সায়ানহাইড্রিন এটা বানাইতে হবে। তাইলে ইথিলিন থেকে আমরা আসি। আমরা পলিস্টারের চ্যাপ্টারে দেখছিলাম যে ইথিলিন গ্লাইকল বানাইছিলাম, মনে আছে কিনা কারো? ইথিলিন গ্লাইকল বানানোর পদ্ধতিটা ছিল হচ্ছে এই যে ইথিন তো আমরা পাইতেই পারি, এটাকে যদি আমি অক্সিডাইজেশন করি অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে আনি, তাইলে একটা যৌগ তৈরি হয় যার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এটার সাথে যদি আমি হাইড্রোজেন সায়ানাইড যুক্ত করি তাহলে এরকম একটা যৌগ আসে যার নাম হচ্ছে ইথিলিন সায়ানহাইড্রিন, অর্থাৎ এই পার্টটা। তাহলে আমি কি করব, ইথিলিন নিব, সেখান থেকে ইথিলিন অক্সাইড এবং ইথিলিন অক্সাইডের সাথে হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া করাইলে এই ইথিলিন সায়ানহাইড্রিনটা পাওয়া যায়। অর্থাৎ এখানে OH এ এখানে একটা হাইড্রোজেন লেগে যায়, বন্ডটা ভেঙে, আর কার্বনের সাথে সায়ানাইডটা লেগে যায়, জাস্ট এইটুকুই। এটাই হচ্ছে আমাদের ইথিলিন সায়ানহাইড্রিন। এইটাকে আমরা কি করব, ডিহাইড্রেশন করব। ডিহাইড্রেশন মানে পানি মাইনাস করব, H2 মাইনাস, সরি, পানি মাইনাস করলে দেখো এখান থেকে OH চলে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। চলে গেলে কি থাকে, CH2 ডাবল বন্ড CH আর CN তো আগেই আছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাক্রিলোনাইট্রাইল। তাহলে বানানোটা খুব কঠিন কিছু না, মোটামুটি ইজি একটা রিঅ্যাকশন। আর আরেকটা রাস্তা আছে এই সেম জিনিস বানানোর, সেটা হচ্ছে ইথিলিন ক্লোরোহাইড্রিন থেকে। এখন তো আমরা আসছি ইথিলিন, সরাসরি ইথিলিন থেকে আসছি। আর ইথিলিন ক্লোরোহাইড্রিন যেটা, এটা প্রকৃতিতে পাওয়া যায়, মোটামুটি অ্যাভেলেবলই পাওয়া যায়। সো এটার সাথে যদি আমি কোনো একটা সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করাই, দেখা যায় যে এই সায়ানাইডটা ক্লোরিনকে রিপ্লেস করে। রিপ্লেস করলেও কিন্তু আমাদের এই সেম জিনিসটা চলে আসে আর কি, ইথিলিন সায়ানহাইড্রিন। পরে সেটাকে ডিহাইড্রেট করলে আমরা অ্যাক্রিলোনাইট্রাইলটা পাই। আর এই রিঅ্যাকশনটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ইসিডি, ইথিলিন সায়ানহাইড্রিন ডিহাইড্রেশন, যেটা 200 থেকে 250 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা ক্যাটালিস্টের উপস্থিতিতে করা যেতে পারে, বা করলে আমার অ্যাক্রিলোনাইট্রাইলটা পাওয়া যায়। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমরা একে মেল্ট স্পিনিং করলাম না, তাহলে এইখানে যে টেম্পারেচার দিতেছি তাহলে এটা কি কোনো ক্ষতি করে না এর? এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো এইখানে পুরা প্রসেসটা যখন আমরা আলাদা আলাদা ভাবে মানে কন্ডাক্ট করতেছি, অর্থাৎ এই পার্টটা থেকে যখন আমরা এই পার্টে আসতেছি, পানিটাকে রিমুভ করার জন্য কিন্তু আমরা এই টেম্পারেচারটা দিচ্ছি। তো এইখানে তোমার শেপটা ছিল তার অন্যরকম, বা এইটাতে ইনগ্রেডিয়েন্ট ছিল অন্যরকম, এইটার থেকে পানি টানি চলে যাওয়ার পর হচ্ছে আমার এই শেপটা আসে। সো ইফেক্টটা হয় হচ্ছে এই দুইটার মাঝখানে। এইটা হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো টেম্পারেচার আমরা দিচ্ছি না। সো এইখানে তোমার অ্যাক্রিলোনাইট্রাইল একবার তৈরি হয়ে যাওয়ার পর তারপর আর কোনো প্রপার্টির ক্ষতি হচ্ছে না। সো টেম্পারেচারটা হচ্ছে আগের প্রসেসটাতে পড়তেছে আর কি। সো এই কারণে আমরা বলতে পারি যে ঠিক আছে, ওইটা মেল্ট স্পিনিং করলে যে প্রবলেমটা হইতো ওইটা এখানে হচ্ছে না আর কি। ওকে, বোঝা গেছে রিঅ্যাকশনটা? স্যার প্রোডাকশনের ক্ষেত্রে কি দুইটা প্রসেসে ইউজ করা হয়? এটা আসলে সুবিধা মতো, যে তোমার হাতে কোন জিনিসটা আছে, তুমি ইথিন থেকেও বানাইতে পারো আবার এটা থেকেও বানাইতে পারো। র ম্যাটেরিয়াল হিসেবে তুমি কোনটা নিচ্ছ সেটার উপরে ডিপেন্ড করে। আসলে দুইটাই প্রসেস ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, লাভজনক চিন্তা করলে মানে প্রোডাকশনের ক্ষেত্রে সেটা কোনটা হয় সাধারণত? এইটা আসলে বলা কঠিন, এটা আমি ঠিক জানি না যে কোনটা আসলে ইন্ডাস্ট্রিতে ইউজ করে। এজন্যই বলছি যে ওরা আসলে রিভিল করে না যে কোনটা আসলে ইউজ করতেছে। তো এটা একটু বলা টাফ আর কি, লাভজনক হবে কোনটা। আর ওইভাবে চিন্তা করলে তুমি ধরো এই জিনিসটা কিন্তু ডিরেক্ট তুমি কিনে নিতে পারো, কিনে তারপরে অ্যাক্রিলোনাইট্রাইল বানাইতে পারো, অথবা এইটাও ডিরেক্ট কিনতে পারো। তো যদি তুমি একদম র ম্যাটেরিয়াল থেকে আসছো যে আমি ইথিন থেকে বানাবো একদম, তাইলে তোমার এগুলার কিনা লাগতেছে না, তাই না? এগুলো তুমি তোমার প্রসেসের যে কস্ট সেটা দিতে হচ্ছে। আর যদি এটা তুমি ডিরেক্ট কিনে নাও তাহলে তোমার দাম একটু বেশি পড়বে, তাই না? কারণ তোমার এখানে প্রসেস অ্যাড আছে অনেক কিছু। সো
এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরো, আচ্ছা একজন হ্যান্ড রেজ করছে, একটু পরে 1 মিনিট আমি একটা জিনিস একটু বলে নিই। যেমন ধরো বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে, এরা কি করে, এরা কিন্তু তোমার হয় বাংলাদেশ থেকে অথবা বিদেশ থেকে তোমার ফেব্রিক কিনে নিয়ে আসে, তাই না? ফেব্রিক কিনে তারা হচ্ছে গার্মেন্ট বানায়। আবার অনেক গার্মেন্টস আছে যাদের নিজস্ব ফেব্রিক বানানোর ফ্যাক্টরি আছে, তো তারা কি কিনে, তারা হচ্ছে সুতাটাকে কিনে, তাই না? সুতা কিনে তারা ফেব্রিক বানায়। আবার অনেকের সুতার ফ্যাক্টরিও আছে, সো তারা ওই সুতা দিয়েই ফেব্রিক বানায়। এখন তাইলে কার কস্ট বেশি, কার অবস্থানটা লাভজনক, এটা তুমি কিভাবে ডিটারমাইন করবা? এটা অনেকটা সেরকম। তোমার এই গার্মেন্টস এর যে ও যে বাইরের থেকে কিনতেছে বলেই ওর ক্ষতি হচ্ছে এরকম কিছু না, অথবা নিজস্ব ফাইবার দিয়ে সুতা বানাচ্ছে বলেই তার যে খুব বেশি লাভ হচ্ছে সেরকমও না। ওকে, আচ্ছা একজন হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? ওকে ঠিক আছে, একটু পাই পড়ছে। তাহলে এখানে আর কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী আরো যে 3টা প্রসেস আছে সেটা একটু দেখি। এগুলা খুবই ইজি রিঅ্যাকশন। এগুলা অ্যাসিটিলিন থেকেও বানানো যায়, অর্থাৎ 2টা কার্বনের যে ট্রিপল বন্ড, এটার সাথেও হাইড্রোজেন সায়ানাইড যুক্ত করলে তোমার একটা হাইড্রোজেন এখানে এসে লাগে আর একটা সায়ানাইড এখানে এসে লাগে। এটাও অনেক ইজি আর একটা রিঅ্যাকশন। এছাড়াও প্রোপিলিন রুটে যাওয়া যায়, অর্থাৎ প্রোপিলিন থেকে আমরা এটা বানাইতে পারি। প্রোপিলিনের সাথে যদি আমরা অক্সিডাইজ করি প্রোপিলিনকে, এইটা আমার অ্যালডিহাইডে কনভার্ট হয়। এবং এখান থেকে যদি আমরা আবার ডিহাইড্রেশন করি, সরি ডিহাইড্রেশন না, এখানে আমরা হচ্ছে অ্যামোনিয়া যোগ করব, NH3। অ্যামোনিয়া যোগ করলে দেখা যায় যে তোমার এইরকম CH2CH আছে, আর এই CH এর অক্সিজেনের সাথে যে ডাবল বন্ড ছিল সেটা ভেঙে যায়, একটা হাইড্রোজেন এখানে গিয়ে লাগে, আর কার্বনের আরেকটা হাত ফাঁকা হয়ে যায় যেখানে NH2টা থাকে। আর এখান থেকে আমরা ডিহাইড্রেশন করলে এই অ্যাক্রাইলোনাইট্রাইলটা পাই। এখান থেকে পানি এবং হাইড্রোজেন বের হয়ে যায়, সো এই পার্টটুক বের হয়ে যায়, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, সো এখানে CN-টা থেকে যায়। এটাও একটা পদ্ধতি। আরেকটা আছে অ্যাসিটালডিহাইড রুট, অর্থাৎ ইথাইল অ্যালডিহাইড যেটা আছে সেইটার সাথেও হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করাইলে সিমিলার ভাবে যে এটার মতোই কিছুটা এখানে ও ডাবল বন্ড ভেঙে যেয়ে এখানে একটা OH বসে, আর এখানে তোমার কার্বনের যে একটা হাত ফাঁকা হয় সেখানে CN এসে বসে যায়। সো এটা দিয়েও আমরা অ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি করতে পারি পরে ডিহাইড্রেশন করলে। সো আমরা দেখতেছি যে অনেকগুলো আসলে রুট আছে এই অ্যালডিহাইড অ্যাক্রাইলিক বা অ্যাক্রাইলোনাইট্রাইলটা তৈরি করার। তো বিভিন্ন প্রোপিলিন রুটের, হ্যাঁ তাহলে যে প্রোপিলিন রুটের থার্ড স্টেপটা কি হলো? থার্ড স্টেপ এইটা 3। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে তোমার ডিহাইড্রেশন হইলে এখান থেকে OH আর H মিলে একটা পানি চলে যায়, আর এক্সট্রা যে হাইড্রোজেন থাকে সেটাও বের হয়ে যায়, কারণ কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা তোমার মানে অ্যাফিনিটি কাজ করে, যেটার জন্য তোমার যে এক্সট্রা হাইড্রোজেন সেটা আর থাকে না। সো এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, মানে ডিহাইড্রেশন আর কি বলা গেল, আর হচ্ছে H2O বের হয়ে যাবে। সো এগুলো যদি বের হয়ে যায় তাহলে থাকে শুধু এইটুকু। দেখো হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার ফার্স্ট স্টেপে কি ছিল স্যার? ফার্স্ট স্টেপ এটা জি স্যার, এটা হচ্ছে অক্সিডাইজেশন। এখানে লেখা আছে অলরেডি ফার্স্ট অক্সিডাইজড। অক্সিডাইজেশন হলে তোমার এই যে এই মিথাইল গ্রুপটা অ্যালডিহাইডে কনভার্ট হয়। জি স্যার, এখন স্যার বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার।
ওকে, তাহলে এরকম আমরা 4টা রুট দেখতেছি, আরো অনেকগুলো রুটই আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলাই হচ্ছে ইজিয়ার হয়, বাকিগুলো একটু কঠিন হয়, সো ওগুলো আমরা ইউজ করব না ইচ্ছা করলো, কারণ প্রসেসটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এরকম অ্যাক্রিলোনাইট্রাইল তৈরি করার ধাপ হচ্ছে এগুলা। তো এখানে আশা করি আর কোনো কোশ্চেন নাই। তো র ম্যাটেরিয়াল আমরা বানিয়ে ফেলছি, অর্থাৎ আমাদের যে মনোমার দরকার সেটা হচ্ছে তৈরি হয়ে গেছে অলরেডি অ্যাক্রিলোনাইট্রাইল। আর অন্য যে মনোমার আমরা বলছি বি বি বলছিলাম যে মনোমারটাকে অ্যাডিশনাল, যেটা এটার প্রসেসটা আমরা এখানে দেখাই নাই, কারণ অনেক ধরনের মনোমার আমরা ইউজ করতে পারি। আর সেটা হচ্ছে স্ট্রিক্টলি আমার অ্যাক্রাইলিক ফাইবার হওয়ার জন্য যে নেসেসারি তা না, এটা জাস্ট ফাইবারের প্রপার্টিকে ইমপ্রুভ করার জন্য। আর অ্যাক্রাইলিক ফাইবার আমরা বলতেছি হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইলের কারণে। সো এই কারণে আমরা অ্যাক্রাইলোনাইট্রাইলটাতে এখানে জোর দেওয়া হয়েছে। আর এই বি যে পলিমারটা আমরা নিব সেটার উদাহরণ আমরা সামনের স্লাইডগুলোতে দেখাইছি, তো সেখানে আমরা একটু ডিটেলসে দেখবো আর কি। আচ্ছা, তো এই যে এ পলিমারটা আমরা পেয়ে গেছি অলরেডি, আমাদের যে মেইন পলিমার মনোমারটা সেটা আমরা অলরেডি বানাইছি। এখন এইটাকে পলিমারাইজ করতে হবে। তো পলিস্টার বানানোর জন্য আমরা পলিমারাইজেশন ইউজ করছিলাম, ওটা কি কনডেনসেশন ছিল না অ্যাডিশন ছিল, মনে আছে কারো? এস্টার বানানোর যে পলিমারাইজেশনটা ছিল, আচ্ছা আমি একটু রিক্যাপ করি। ওইখানে ধরো আমরা একটা অ্যাসিড নিয়েছিলাম, হ্যাঁ কনডেনসেশন ছিল, অ্যাসিড নিয়েছিলাম, অ্যালকোহল নিয়েছিলাম, এখান থেকে কিন্তু একটা H2O বের হয়ে গেছিল, সো বাই প্রোডাক্ট ছিল, সো সেটা ছিল কনডেনসেশন। বাট এইখানে আমি যখন জোড়া লাগাবো, এইখানে কি কোনো বাই প্রোডাক্ট বের হবে? আসলে আমি তো অ্যাক্রাইলোনাইট্রাইলই জোড়া লাগাচ্ছি একটার সাথে একটা, সো এখানে কোনো বাই প্রোডাক্ট নাই, অর্থাৎ জিনিসটা হবে এরকম CH2 CH, এটা হবে না, আবার CH2 CH, আর এখানে CN, এখানে CN। যদি আমি লম্বা চেইনটা দেখাই তাহলে দেখতে অনেকটা এরকম হবে। সো এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এরকম আরো বিভিন্ন ইউনিট যুক্ত হবে। সো এখানে কোনো কনডেনসেশন হচ্ছে না বা কোনো বাই প্রোডাক্ট বের হচ্ছে না। সো এটা হচ্ছে একটা পলি অ্যাডিশন রিঅ্যাকশন। ওকে, পলি অ্যাডিশন রিঅ্যাকশন। তো এখানে জাস্ট প্রসেসটা বর্ণনা করা আছে ফিজিক্যালি আমরা যেভাবে করি, যে polymerization of acrylonitrile and its copolymer commonly carried out by stirring monomer with water in presence of catalyst and surfactants। অর্থাৎ আমরা এই এটা নিব, কোপলিমারটা নিব, একটা পাত্র নিব যেখানে পানি এবং ক্যাটালিস্টের উপস্থিতিতে এটাকে জাস্ট মিক্স করব। তো মিক্স করলে আমাদের এই রিঅ্যাকশনটা বা পলিমারাইজেশনটা কমপ্লিট হবে। আর এখানে আমরা বেনজোইল পারক্সাইড অথবা কোনো অ্যাজো অথবা পারক্সি কম্পাউন্ডকে ইউজ করি হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে। এগুলোকে দিলে তোমার এটা একটা ক্যাটালিস্টের মতো কাজ করে বা আমাদের বিক্রিয়াটাকে ইমপ্রুভ করে, স্পিড বাড়ায়, ত্বরান্বিত করে। আর এখানকার কন্ডিশন নরমালি এই 30 to 60 ডিগ্রি 5 অ্যাটমসফিয়ার প্রেসারে 1 ঘন্টা রাখলে মোটামুটি পাওয়া যায়। আর হচ্ছে পলিমারাইজেশনটা তাহলে আমরা বলছি একটা পাত্র নিব, এখানে এ দিব, বি দিব, ক্যাটালিস্ট দিব, যা যা লাগে দিব। দেওয়ার পর যখন আমরা মিক্স করব, এটা তো লিকুইড তাই না, সবই এখন লিকুইড অবস্থায় আছে। আমরা নিচে দেখব যে পাত্রের তলানিতে একটা ঘন তরল পদার্থ বা যেটাকে আমরা বলি হচ্ছে এখানে স্লারি, এটা হচ্ছে নিচে একটু ঘনত্ব বিশিষ্ট একটা মানে কম্পাউন্ড গিয়ে জমা হয়। তো এইটাই হচ্ছে আমাদের এই অ্যাক্রাইলোনাইট্রাইলের পলিমার। তো এইটাকে আমরা সংগ্রহ করব পাত্রের নিচের থেকে, ঠিক আছে? তো এইটাকে সংগ্রহ করার পর তারপর আমরা এটাকে তোমার যা যা করা লাগে
অর্থাৎ সলিউশন বানাইতে হবে, তারপর হচ্ছে স্পিনিং করতে হবে। তো এটাকে সংগ্রহ করার পদ্ধতি হচ্ছে এইটা, যেটা এখানে লেখা আছে অলরেডি, স্লারি ইজ উইথড্রন কন্টিনিউয়াসলি। আর আনরিয়েক্টেড যেগুলা থেকে যায়, অর্থাৎ উপরের দিকে যেসব মনোমার গুলো থেকে যায়, রিঅ্যাকশন নাই করতে পারে, এগুলাকে আবার আমরা রিকভার করে রিইউজ করতে পারি বা পলিমারাইজেশনে রিটার্ন করাইতে পারি। এটা হচ্ছে পলিমার বানানোর মানে ফিজিক্যাল যে প্রসেস সেটা। আচ্ছা, এরপরে একটা চিত্র দেওয়া আছে, এখানে আমি নরমালি যেসব কথা বলছি এটাই মানে ইয়া আকারে কি বলে গ্রাফিক্যাল আকারে প্রেজেন্ট করা আছে অলরেডি। যেমন এই যে প্রোপিলিন, অ্যামোনিয়া, এটা হচ্ছে যে থার্ড স্টেপ যেটা দেখাইছি, এখানে অ্যাক্রাইলোনাইট্রাইল হচ্ছে, তারপর সেটা আমরা পরবর্তী প্রসেসে কোপলিমারাইজেশন করছি সেটাকে, তারপর হচ্ছে এখানে ডিজলভ করছি বা সলিউশন বানাচ্ছি, তারপরে স্পিনিং করতেছি, এখানে ওয়েট স্পিনিংটা দেখানো হয়েছে, স্পিনিং করার পর আবার ড্রাই স্পিনিং দেখানো হয়েছে, দুইটা রাস্তায় দেখানো হয়েছে। স্পিনিং করার পর এরকম ড্রয়িং, হিট ট্রিটমেন্ট, ক্রিম্পিং, এগুলো নরমালি যা ছিল তাই আমরা করতেছি। তো প্রসেসটা আর একটু সামনে আগাইলে আর একটু ক্লিয়ার হবে, এটা জাস্ট চিত্র আকারে দেখানো, একটু আগেই দেখিয়ে দিছি আর কি। আচ্ছা, তো র মেটেরিয়াল বানাইলাম, এরপর সেটাকে পলিমারাইজড করলাম, এরপরের ধাপটা হচ্ছে আমাদের মেইন যে ধাপ, স্পিনিং, অর্থাৎ পলিমারটাকে আমরা ফাইবারের শেপে নিয়ে যাব। তো ফার্স্ট অফ অল মেল্ট স্পিনিং ইজ নট পসিবল, এই যে টেন্ড টু ডিকম্পোজ ডিউরিং মেল্টিং। সো আমি যদি মেল্ট করতে যাই এটা ডিকম্পোজ হয়ে যেতে পারে, সো ক্যান নট বি প্রডিউসড থ্রু মেল্ট স্পিনিং, নট পসিবল। তো এই জন্য আমাদের বাকি দুইটা প্রসেস যে আছে, ড্রাই স্পিনিং অথবা ওয়েট স্পিনিং আমাদের ইউজ করতে হবে। তো ফার্স্ট অফ অল ড্রাই স্পিনিংটা আমরা দেখি। ড্রাই স্পিনের জন্য প্রথমেই আমাদের কি একটা সলিউশন, এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। তো ওই যে বলছিলাম যে কোন সলভেন্টে আসলে দ্রবীভূত করব এটা খুঁজে পাচ্ছিল না, পরবর্তীতে এটা পাওয়া গেছে, সেটার নাম হইল ডাইমিথাইল ফর্মেমাইড। অর্থাৎ অ্যাক্রাইলিক ফাইবারকে আমরা যদি এই ডাইমিথাইল ফর্মেমাইডে দেই তাহলে এটা ডিজলভ হয়ে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে। আর তোমাদের কি এবার টিটিকিউসি কোর্স আছে এই সেমিস্টারে? না স্যার। আচ্ছা, তাহলে নেক্সট সেমিস্টারে মনে হয় আছে। তো ওখানে তোমরা দেখতে পারবা যে ফাইবার আইডেন্টিফিকেশন একটা টেস্ট আছে, যে আমরা কিভাবে ফাইবারকে আইডেন্টিফাই করতে পারি, কোনটা কোন ফাইবার, এটা কি কটন না অ্যাক্রাইলিক না পলিস্টার না নাইলন, আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তো সেইখানকার একটা পার্ট হচ্ছে কেমিক্যাল টেস্ট। তো ওখানে তোমরা দেখবা যে অ্যাক্রাইলিক ফাইবার আইডেন্টিফিকেশনের জন্য আমরা এই কেমিক্যালটাই ইউজ করি, ডাইমিথাইল ফর্মেমাইড বা ডিএমএফ সংক্ষেপে যেটাকে বলে। অর্থাৎ তুমি যদি একটা টেস্ট টিউব নিয়ে এই ডাইমিথাইল ফর্মেমাইড নিয়ে অ্যাক্রাইলিক ফাইবারটা দাও, সেটা দ্রবীভূত হবে, অন্য কোনো ফাইবার এখানে দ্রবীভূত হবে না বা ডিজলভ হবে না। সো এইটা আমরা খুব সহজেই দেখতে পারবা যে কিভাবে আসলে ডিএমএফ এ তোমার অ্যাক্রাইলিকটা ডিজলভ হয়। ওকে, তো যে সলিউশনটা বানাবো সেখানে at least 25 to 40% পলিমার থাকবে, আর বাকিটা থাকবে হচ্ছে এই ডিএমএফ। তারপর তাকে ফিল্টার করে হিট করে স্পিনার রেট দিয়ে এক্সট্রুড করা হবে। ড্রাই স্পিনিং সেহেতু তোমার ওই আমরা চিত্রতে আগে দিলাম যে একটা এনক্লোজার থাকবে যার ভেতরে স্পিনার রেট থেকে এরকম ফিলামেন্ট বের হবে, আর এখান দিয়ে আমরা হট এয়ার ও গ্যাস প্রোভাইড করব, যেটা হচ্ছে ইভাপোরেট করে ফেলবে এই ডিএমএফ কে, থেকে যাবে শুধু অ্যাক্রাইলোনাইট্রাইলটা বা অ্যাক্রাইলিকটা। এখানে তোমার গ্যাসটাকে অ্যাটলিস্ট 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা থাকে 400 ডিগ্রির মতো, আর হচ্ছে এখান থেকে সলভেন্টটা ইভাপোরেট হয়ে শুধুমাত্র সলিড ফিলামেন্টটা থেকে যায়। এরপর এটাকে ড্রয়িং করা হয় 3 to 10 টাইমস। তারপর বাকি যে প্রসেসগুলো আছে, অয়েলিং, টুইস্টিং, তারপরে প্যাকেজে ওয়াইন্ডিং করা হয়, অথবা স্টেপল ফাইবার হইতে হইলে এটাকে একটা নির্দিষ্ট লেন্থে কাটা হয়, কেটে ফেলা হয়। এটাই হচ্ছে মোটামুটি প্রসেস, এখানে আর তেমন কঠিন কিছু নাই।
আর আরেকটা কোশ্চেন আসতে পারে, এই যে 400 ডিগ্রি দিচ্ছি এটাতে কি ফাইবারের কোনো ক্ষতি হয় কিনা, যেহেতু আমি এখানে মেল্ট স্পিনিং করলাম না টেমনে। তো এইটার অ্যান্সার হচ্ছে তোমার এখান দিয়ে যে ফিলামেন্টটা বের হয় এটা খুব হাই স্পিডে বের হয়। অর্থাৎ আমরা দেখছি যে এটার স্পিড থাকে মোটামুটি ধরো 1000 থেকে 1500 মিটার পার মিনিট। সো 1 মিনিটের ভিতরে অর্থাৎ 60 সেকেন্ডের ভিতরে 1500 মিটার এখান দিয়ে পাস করে চলে যায়। সো এত হাই স্পিডে গেলে আসলে এনাফ টাইম পায় না যে এই টেম্পারেচারটা এটার কোনো ক্ষতি করার। কারণ এই টেম্পারেচারটা মেইনলি ম্যাক্সিমামটা ইউজ হয় হচ্ছে তোমার এই ডিএমএফটাকে ইভাপোরেট করে ফেলার জন্য। সো এইটাকে ইভাপোরেট করার পরে আসলে এনাফ টাইম থাকে না যে এই টাইম পর্যন্ত এত টেম্পারেচারে এক্সপোজ করা আছে যাতে করে ফাইবারটা নষ্ট হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এই টেম্পারেচারটা এখানে এই ফাইবারের কোনো ক্ষতি করতে পারে না বা পলিমারটাকে ডিগ্রেড করতে পারে না। আচ্ছা, আশা করি বোঝা গেছে। কোনো কোশ্চেন আছে এখানে? ওকে। আর ডায়াগ্রামের কথা যদি বলি, এখানে আমি ডায়াগ্রাম রাখি নাই, বাট আমরা সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু মেল্ট তারপরে ওয়েট ড্রাই সবগুলারই কিছু একটা করে ডায়াগ্রাম আছে। সো ওখানে ওই ডায়াগ্রামটা দিলেই হবে, যেহেতু প্রসেসের মধ্যে তেমন কোনো স্পেশালাইজ কোনো পার্থক্য নাই, জাস্ট র ম্যাটেরিয়ালটা চেঞ্জ, তাই না? সো আমরা ওই ডায়াগ্রামটাই ইউজ করব পরীক্ষাতে আসলে। ওকে, তাহলে আমরা ড্র মানে ড্রাই স্পিনিংটা বুঝলাম, এখন হচ্ছে ওয়েট স্পিনিং। ওটা ড্রাই দিয়েও করা যায়, ওয়েট দিয়েও করা যায়, এটা ডিপেন্ড করে আসলে আমরা কোনটা ইউজ করব, দুইটাই পসিবল। এখন ওয়েট স্পিনিং এরও ফার্স্ট যে কাজটা সলিউশন বানানো, তাহলে এখানেও আমরা এই ডিএমএফটা ইউজ করব সলিউশন বানানোর জন্য। অর্থাৎ অ্যাক্রাইলোনাইট্রাইলটা ডিএমএফ এ দিয়ে এটাকে দ্রবীভূত করে নিব, তাই ফিল্টার করব, করে আমরা আমাদের যে ওয়েট স্পিনিং এর প্রিন্সিপাল অনুযায়ী একটা কোয়াগুলেশন বাথ থাকবে যার ভেতরে স্পিনারেরটা ডুবানো থাকবে, এবং এখান থেকে আমরা ফিলামেন্টটা বা ফাইবারটাকে টেনে বের করে নিয়ে আসব। তো না হচ্ছে আমার এই যে কোয়াগুলেশন বাথ, এখানে আসলে কি থাকবে, এখানে আমরা ডিএমএফ ও রাখতে পারি, মানে যে ডিএমএফ এর মধ্যে আমরা সলিউশন বানাইছি ডিএমএফ এখানে রাখতে পারি, অথবা এখানে গ্লিসারিন রেখেও অনেকে করে। এটা ডিপেন্ড করে আসলে আমরা কোনটা ইউজ করতেছি, কারণ শেষ পর্যন্ত আমার এটা থাকবে না আসলে ফাইবারের মধ্যে, সো এটার তেমন কোনো ইফেক্ট নাই। সো ডিএমএফ এর মধ্যে তো ডিএমএফ অবশ্যই সলুবল, দ্রবীভূত হবে, আর গ্লিসারিনের মধ্যেও তোমার ডিএমএফ দ্রবীভূত হয়ে যায়, জাস্ট তোমার অ্যাক্রাইলোনাইট্রাইলটা সলিড আকারে থেকে যায়। সো এখানে আমরা কোয়াগুলেশন বাথে এটা ইউজ করতে পারি। আর পাম্প থেকে তো নরমালি আমাদের সলভেন্টটা বের হয়ে আসতেছেই, যেটা পলিমারটা ইনসলিবল, সলভেন্টটা হচ্ছে সলিবল, ইউজুয়ালি দ্য সেম থাকে। আর এখান থেকে বের হয়ে আসার পরে, অর্থাৎ কোয়াগুলেশন বাথ থেকে ওঠার পরে তোমার এইখানে যে মানে কেমিক্যালটা থাকবে, এটা কিন্তু আমার ফাইবার বা ফিলামেন্টের গায়ে লেগে থাকবে, তাই না, সারফেসে লেগে থাকবে। সো এখানে আমাদের অ্যাডিশনাল একটা প্রসেস দরকার পড়ে যে এই ফিলামেন্ট গুলাকে আবার ধুইতে হয়, ওয়াশ করতে হয়। কারণ হচ্ছে এই কেমিক্যালটা আমার ফিলামেন্টের গায়ে লেগে থাকলে সেটা পরবর্তীতে আমার ইউজকে এফেক্ট করতে পারে, বা আমরা যে ধরনের প্রপার্টি চাই সেটাকে এফেক্ট করতে পারে, বা এটাকে যখন পরে আমরা ডাইং করব, প্রিন্টিং করব, তখন একটা ইফেক্ট চলে আসতে পারে। সো দ্যাটস ওয়াই এটাকে ধুয়ে ফেলতে হয়। ধুয়ে ফেলার জন্য আমরা আলাদা আরেকটা কন্টেইনার ইউজ করি, যেটা এখান থেকে উঠা আবার এখান দিয়ে, এখানে একটা রোলার থাকে যেটা হচ্ছে তোমার এরকম ডুবায় রাখে, আর ভেতরে তোমার ওয়াটার থাকে যেটাতে এই অ্যাডিশনাল কেমিক্যাল গুলা ওয়াশ হয়ে যায়। তো ধোয়ার পরে পানি দিয়ে ধুইলাম, তাহলে এটা তো ভেজা আছে, এটাকে আবার শুকাইতে হয়, তো এরপরে আবার সেটাকে ড্রাই করতে হয়। সো এই দুইটা প্রসেস হচ্ছে এখানে অ্যাডিশনাল, ওয়াশিং এবং ড্রাইং। এটা তোমার
পলিমারের মধ্যে যে অ্যাডিশনাল সলভেন্ট লেগে আছে এটাকে রিমুভ করার জন্য করা হয়। এরপর বাকি যা প্রসেস আছে সেটাই চালানো হয়, হিটেড, ড্রন, ড্রাইড এগুলো করা হয়। আর এই গেল হচ্ছে স্পিনিং প্রসেস। তো আর চিত্র তো আমরা ওই সেকেন্ড চ্যাপ্টার থেকেই দিব, সো সমস্যা নেই। তো এটা বোঝা গেছে সবাই? ওকে, এরপরের ধাপটা হচ্ছে ড্রয়িং। তো ড্রয়িংটা কেন করা হয় ইতিমধ্যে আমরা সবাই জানি, ওরিয়েন্টেশনটা বেটার করার জন্য আর ফাইবারের ইলংগেশন প্রপার্টিটা ইমপ্রুভ করার জন্য, অর্থাৎ এক কথায় বলতে গেলে ফাইবারের মেকানিক্যাল প্রপার্টিটা যেন বেটার হয় বা ইমপ্রুভড হয়, সেজন্য আমরা ড্রয়িং করি। তো এটাও সিমিলার, আমরা পলিস্টার ফাইবারের চ্যাপ্টারে দেখছি যে আমাদের যদি হাই টেনিসিটির ফাইবার লাগে আমরা ড্রয়িং বাড়ায় দিব, লো টেনিসিটির ফাইবার লাগলে ড্রয়িং কমায় দিব, বা ক্রিস্টালাইনিটি অ্যামরফাসনেসের পার্সেন্টেজ কেমন লাগবে তার উপরে ডিপেন্ড করে আমরা ড্রয়িং এর রেশিও চেঞ্জ করব। এটা হচ্ছে প্রসেসের মধ্যেই চেঞ্জ করা যায়, আমাদের ড্রয়িং রোলারের স্পিড কমায় বাড়ায়। সো এটা নিয়ে আর বেশি কিছু এখানে বলবো না। মেকানিক্যাল প্রপার্টি ইমপ্রুভ করার জন্য পাসিং ফিলামেন্ট থ্রু ডিফারেন্ট রোলার এট ডিফারেন্ট স্পিড, এটা অলরেডি আমরা জানি। আচ্ছা, আমাদের লাস্ট কিছু প্রসেস, এখানে বেশি কথাবার্তা নাই যেহেতু এগুলা তোমার সেম প্রসেস। ওয়াশিংটা আমরা অলরেডি বলছি, টু রিমুভ এক্সেস কেমিক্যাল এন্ড সলভেন্ট। আমার ফাইবারের গায়ে যে এক্সেসিভ কেমিক্যাল সলভেন্ট এগুলো লেগে থাকবে এটাকে রিমুভ করার জন্য আমরা ওয়াশ করব। আর এখানে একটা ডাটা দেওয়া আছে যে মোটামুটি আমরা যখন সলিউশন ফর্মে নেই 10% সলভেন্ট আসলে আমার ফাইবারের সাথে চলে আসে, মানে পুরাপুরি ইভাপোরেশন বা কোয়াগুলেশনে রিমুভ হয় না। সো এইটাকে আমরা ওয়াশ করে রিকভার বা রিসাইকেল করতে পারি। আর ওয়াশিং টেম্পারেচার খুব বেশি না, 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটা করা যায়, মানে রুম টেম্পারেচারের থেকে একটু বেশি, এটা খুব বেশি বড় টেম্পারেচার না। এরপর ওয়াশ করার পর যাতে করে আমার এক্সেসিভ এক্সট্রা লিকুইড গুলা শুকায়া যায় এজন্য এটাকে ড্রাইং করতে হয় বা শুকাইতে হয়। ড্রাইং করার দুইটা পারপাস, একটা হচ্ছে যে এক্সট্রা যে আমি ধুইলাম এখানে ওয়াটার বা অন্যান্য লিকুইড রিমুভ করা, আর এটা অনেকটা স্টেবিলাইজেশনের কাজ করে ফেলে অলরেডি। আমরা যে হিট ট্রিটমেন্টের কথা বলি বা হিট সেটিং এর কথা বলছিলাম সেই কাজটাও একই সাথে ড্রাইং প্রসেসের মধ্যেই হয়ে যায়। এই যে স্টেবিলাইজিং বা ফ্রিজিং স্ট্রাকচার সো দ্যাট ইট ক্যান নট চেঞ্জ ফার্দার, অর্থাৎ আমি যদি 100 ডিগ্রিতে এটাকে হিট সেট করি তাহলে 100 ডিগ্রি পর্যন্ত পরবর্তীতে আর কোনো ফাইবারের মধ্যে চেঞ্জ আসবে না, এই কারণে তোমার ড্রাইংটা করা হয়। আর লাস্ট অফ অল যদি আমাদের শর্ট ফাইবার লাগে এটাকে ক্রিম্পিং করা হয়, এটা আমরা অলরেডি জানি, ফাইবার কোহেশন বাড়ানোর জন্য বা পাশাপাশি ফাইবার যেন লেগে থাকে সেটা বাড়ানোর জন্য ক্রিম্পিং করা হয়। তো এখানে আর বাড়তি কথা বলার দরকার নেই। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আশা করি বোঝা গেছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আমার আবার 11:30 আরেকটা ক্লাস আছে। তো এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে কেউ বলতে পারো। আচ্ছা, ধরে নিচ্ছি নাই। তো ক্লাস তো মোটামুটি বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আগামী না কালকে আমার একটু ভার্সিটিতে যেতে হবে, কাজ আছে একটু, সো এই জন্য আজকে আর কি নিয়ে নেওয়া। তো ঠিক আছে, তাহলে আমরা আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো যদি আর কারো কোনো ইয়া না থেকে থাকে।